যে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সময়টাতে তার যে ভূমিকা, একটা কমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এইটাকে নিবৃত্ত করতে পারতেন, তিনি নিবৃত্ত করার উদ্যোগ নেন নাই, বরং শেখ হাসিনা সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন, ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও কিন্তু সিভিল মামলা যেটি হয় সেটা রাষ্ট্রপতির এগেনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। এর আগেও এরশাদ যখন রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন, 6 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অতএব সংবিধানে একটা সেফটি ছিল, একটা ইমিউনিটি ছিল, সেটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় পর্যন্ত। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে যখন কেউ সরে যান, তখন তার ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে কোনো বাধা নিষেধ নাই, এটাকে মিসইন্টারপ্রেট করার সুযোগ নাই। সেটা দিয়ে সংবিধানে মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা মনে করি এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অবশ্যই গ্রেফতার করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে এখন তদন্ত করতে হবে। কারণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তদন্ত করে নাই, কারণ তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এখন তদন্ত করতে হবে যে আরো কত জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সাথে সামিল হয়েছিলেন। সেই বিষয়গুলোকে খুঁটিনাটি বের করে তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে এই কলঙ্কমুক্ত করতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে সংস্কার প্রয়োজন, সেটা শুধু আকাঙ্ক্ষার মুখে আর সীমাবদ্ধ নাই, এটা একটা সিদ্ধান্তে পরিণত হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের সকলে মিলে আলোচনা করেছি। এটা রাজনৈতিক দলগুলোর যেমন সিদ্ধান্ত, তার থেকেও বড় সিদ্ধান্ত হলো জনগণ 70% যারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা বিপুল সংখ্যকভাবে গণভোটকে জয়যুক্ত করেছেন। জনগণের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসার পরে সেটা আর আকাঙ্ক্ষার মধ্যে থাকে না, সেটা এখন বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিএনপি সরকার গঠন করার প্রথম দিনই তারা গণভোটের ম্যান্ডেট অনুযায়ী যে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবার কথা ছিল, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করে না। এবং তারপর থেকেই তারা সংসদে নানাভাবে এবং সংসদের বাইরে গণভোটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং এই গণভোটের রায় সেটা তারা আর মানতে প্রস্তুত না। এবং আমরা দেখলাম যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে তারা সংবিধানকে সংশোধনের দিকে তারা নিয়ে যেতে চায়। এই জায়গাটাতেই সব থেকে বড় আপত্তির বিষয়, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের সংবিধানের এতগুলো জায়গায় পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে গতানুগতিক সংশোধনের মধ্যে দিয়ে এটাকে টেকসই করা সম্ভব না, বরং এমন একটা ফর্মের মধ্য দিয়ে এটাকে টেকসই করা সম্ভব পরিবর্তনটা, যার একটা গাঠনিক ক্ষমতা থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এবং সেটা সংবিধান সংস্কার পরিষদ। এই সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা, বিএনপি এখন যে ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে, সামনের দিনে যে এটা হবে আসলে, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে যদি সংবিধানের পরিবর্তনগুলো নিয়ে আসা হয়, তাহলে সামনের দিনে বাংলাদেশ আসলেই সত্যিকার অর্থে একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি সত্যিকার অর্থে সামনের দিকে অগ্রসর করতে হয়, তাহলে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে টেকসইভাবে অন্তর্ভুক্ত করতে হবে।